বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 চ্যানেল থেকে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের মুক্তির কথা অনুষ্ঠানের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আমরা প্রচার করছি। এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশের কিংবদন্তি পুরুষ, মুক্তিযোদ্ধাদের নক্ষত্র এবং একজন মেধাবী অফিসার, মেধাবী রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শ্রদ্ধেয় স্যার, আজকের মুক্তির কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। অসংখ্য দর্শক শ্রোতা, আপনাদের সবার কাছে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমরা স্যারের কাছ থেকে শোনার আগে আমি দুই একটি কথা বলতে চাই এই বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে। এই কিংবদন্তির বীর পুরুষ 1971 সালে লেফটেন্যান্ট অবস্থায় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পাকিস্তান হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করলো, নির্বিচারে মানুষকে হত্যা শুরু করলো 25শে মার্চের সেই গভীর রাতে, সে সময় শ্রদ্ধেয় মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ছিলেন লেফটেন্যান্ট এবং তিনি ফার্স্ট বেঙ্গলের একটি টিমকে নিয়ে শীতকালীন প্রশিক্ষণে ছিলেন। সেখান থেকে ক্যান্টনমেন্ট যশোরে ফেরত আসছিলেন। সেই সময়ে তিনি সেই লেফটেন্যান্ট অবস্থায় এক বিশাল সিদ্ধান্ত নিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, শুধু এখানেই নয়, স্যারের কৃতিত্ব এর আগে আমাদের ফিরে যেতে হয় তার ছাত্র জীবনে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী একজন ছাত্র ছিলেন, ক্লাসের ফার্স্ট বয় ছিলেন। সব পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন এবং তিনি ছিলেন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তান জাতীয় দলের ফুটবলার। তার সুনাম ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সেই সময় ছাত্র অবস্থায় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। ভাগ্য তাকে সেখানে নিয়েছিলেন, কেননা তাকে দরকার ছিল আমাদের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করার সেই ইচ্ছায় রব্বুল আলামিন তাকে সেনাবাহিনীতে নিয়েছিলেন এবং তিনি ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে তার কোর্সের প্রথম ব্যক্তি। এটা আপনাদের জানা দরকার। স্যারের সেই অনবদ্য তার যে জীবনী, সেটা বলতে গেলে একটা দীর্ঘ অনুষ্ঠান লাগবে, আমরা সেখানে যাব না। এখন আমরা স্যারের কাছে চলে আসছি, সরাসরি চলে যাব আমরা মুক্তিযুদ্ধের। শ্রদ্ধেয় স্যার, আপনি বিং এ লেফটেন্যান্ট, আপনার সিও ছিলেন বাঙালি এবং সেখানে আমরা জানি যে সেই ইউনিটে খুব সম্ভবত জেনারেল খাজা ওয়াসিউদ্দিনের ছেলেও সেখানে ছিলেন। খুব সম্ভবত সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন পেয়েছেন কেবল, তাকে সেখানে রেজিমেন্টেশন অবস্থায় ছিলেন এবং তার আগেই যুদ্ধ শুরু হওয়ার আগেই তার পোস্টিং হয়ে যায় অথবা তাকে নিয়ে যাওয়া হয়। আপনি কিভাবে সিনিয়র অফিসারদের ডিঙ্গিয়ে, সিও কে ডিঙ্গিয়ে একজন লেফটেন্যান্ট অবস্থায়, অবশ্যই আপনার সেই যোগ্যতা ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড তাই বলে, আপনার সেই সময়ের কথাটা বলুন স্যার। কি আপনাকে উদ্বুদ্ধ করলো আমাদের সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে? ধন্যবাদ কর্নেল হক। প্রথমে আমি নিউজ 24-এর সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাই। আপনি 1971-এর মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে দু চারটি কথা বলেছেন। আমি তৎকালীন পরিস্থিতি সম্পর্কে এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমার অবস্থান সম্পর্কে দু একটি কথা বলি। তখন আমি একজন তরুণ লেফটেন্যান্ট ছিলাম। 30শে মার্চ তারিখে, সেদিনই আমার ক্যাপ্টেন পদের র্যাঙ্ক পড়ার কথা ছিল। আমার প্রমোশন অ্যাপ্রুভড হয়ে এসেছিল, ক্যাজুয়ালিটি রিটার্ন বলে, সেটি এসে গিয়েছিল ব্যাটালিয়নে। আমার অ্যাডজুটেন্ট বলেছিলেন যে 30 তারিখে তোমাকে তৃতীয় পিপটি দেওয়া হবে। 29 তারিখ পর্যন্ত আমরা যশোর, চৌগাছা, জীবননগর, এই পাকিস্তান ভারত সীমান্ত এলাকায় আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের সাথে যুদ্ধ মহড়ায়, ট্রেনিং এক্সারসাইজ সামরিক বাহিনীতে বলা হয়, সেটিতে ব্যস্ত ছিলাম। একটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে 700 সৈনিক থাকার কথা, আমরা ছিলাম তখন 350। আমাদের সেপ্টেম্বরে পশ্চিম পাকিস্তানের সিয়ালকোটে যাওয়ার কথা ছিল, সেই জন্য 350 সৈনিককে প্রি এম্বার্কেশন ছুটিতে পাঠানো হয়েছিল। আমরা 350 ছিলাম যশোর ক্যান্টনমেন্টে। তার মধ্যে 300 আমরা এই সীমান্ত এলাকাতে ট্রেনিং এক্সারসাইজে ব্যস্ত ছিলাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আরও কয়েকটি ব্যাটালিয়নকে সে সময় সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ব্যস্ত রেখেছিল এই শীতকালীন ট্রেনিং এক্সারসাইজে।
যাতে ঐক্যবদ্ধ থেকে সবাই একত্র থেকে বা জনগণের সাথে থেকে কোনো ধরনের পাক বাহিনী পছন্দ করে না এমন কোনো বিরূপ পদক্ষেপ যাতে না নিতে পারি। তো আমরা 29 তারিখ পর্যন্ত লয়াল সোলজারের মতো ট্রেনিং করে যাচ্ছি সীমান্ত এলাকায়। এর মধ্যে 25শে মার্চ তারিখে যে একটি ভয়াবহ ক্র্যাকডাউন হলো, হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হলো, এ সম্পর্কে আমরা কিছুই জানতাম না। 26শে মার্চ তারিখে গভীর রাতে এবং 27শে মার্চ তারিখ সকালে 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান। এটাও আমরা কিছুই জানতাম না। 29শে মার্চ দুপুরবেলা আমাদেরকে বেতার যোগে খবর পাঠানো হলো যশোর ক্যান্টনমেন্টে ফিরে আসার জন্যে। আমরা দুপুরের খাবার খেয়ে পদব্রজে প্রায় 300 সৈনিক যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যাত্রা করলাম। সে সময় পরিস্থিতি ছিল এমন, এর আগে 70-এর নির্বাচনে বাংলাদেশের একটি দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। শেখ মুজিবুর রহমান তখন অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বলে ঘোষণা দিয়েছিলেন সামরিক জান্তা প্রধান জেনারেল ইয়াহিয়া খান। কিন্তু যেহেতু জাতীয় সংসদ অধিবেশন ডাকা হচ্ছিল না এবং বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না, বাঙালি বলতে আমি সংখ্যাগরিষ্ঠ দলের কাছে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না, তাদেরকে দেশ চালাবার জন্য সুযোগ দিচ্ছে না, এই জন্য বাঙালিরা অনেক ক্ষুব্ধ ছিল। 24 বছর পাকিস্তানি আমলে বাঙালিরা বিমাতা সুলভ আচরণই পেয়েছে কেন্দ্রের কাছ থেকে এবং সকলের আশা ছিল যে এবার বাঙালিরা পাকিস্তান নামক রাষ্ট্রের এই স্টিয়ারিং হুইলে তারা বসবে, সংখ্যাগরিষ্ঠ হিসাবে তারাই দেশকে পরিচালনা করবে। কিন্তু ইয়াহিয়া খান কুচক্রি জুলফিকার আলী ভুট্টোর সাথে পরামর্শ করে বাঙালিদেরকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। আর পাকিস্তান আর্মি, আমরা পাকিস্তান আর্মির সদস্য ছিলাম, তাদের একটা চিরাচরিত অভ্যাস হলো যে শক্তির জোরে রাজনৈতিক সমস্যা সমাধান করতে চায়। তো পূর্ব পাকিস্তানের ব্যাপারেও, তৎকালীন পূর্ব পাকিস্তানের ব্যাপারেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে বাঙালিদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই জন্য সারা বাংলাদেশ অত্যন্ত অগ্নিগর্ভ ছিল, বাঙালিরা অসন্তুষ্ট ছিল এবং 3রা নভেম্বরে যখন 3রা মার্চ জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করার ফলে বিক্ষোভে খেটে পড়েছিল। তো সেই পরিস্থিতিতে ক্যান্টনমেন্টের সৈনিকেরাও অত্যন্ত উত্তেজিত ছিল। তারা আশা করেছিল বাঙালিরা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তাদেরকে এতদিন পাঞ্জাবিরা, পাঠানরা, অন্যরা যে ধরনের অপমানসূচক মন্তব্য করত, তাদেরকে ভিন্ন চোখে দেখত, বাঙালিরা মাছ খায়, এরা মার্শাল রেস না, এই ধরনের অভিধায় অভিষিক্ত করত, তার একটা প্রতি উত্তর দেওয়ার একটা সুযোগ বাঙালিদের কাছে এসেছিল। তো এই জন্য এই পরিস্থিতিতে আমরা ক্যান্টনমেন্টের দিকে ফিরে এসেছিলাম। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3টি ব্যাটালিয়ন, 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে, 2য় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে, 3য় ইস্ট বেঙ্গল সৈয়দপুরে, 4র্থ ইস্ট বেঙ্গল কুমিল্লায় বিদ্রোহ করেছে। এই খবর আমরা জানতাম না। ক্যান্টনমেন্টে গভীর রাত 12টার সময় আমরা পৌঁছলাম, যে যার জায়গায় নিজের অফিসার মেসে চলে গেলাম, ঘুমালাম। সকালবেলা 7:30টার সময় যশোর ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার সর্দার আব্দুর রহিম দুররানি, তিনি আমার ব্যাটালিয়নে আসলেন। ব্যাটালিয়নে আমাদের কমান্ডিং অফিসার ছিলেন বাঙালি, লেফটেন্যান্ট কর্নেল রেজাউল জলিল। আমরা 3 জন বাঙালি অফিসার ছিলাম, বাকি 5 জন ছিল পাঞ্জাবি। তিনি ব্যাটালিয়নে এসে সকাল 7:30টার সময় সিওকে নির্দেশ দিলেন যে এই ব্যাটালিয়নকে নিরস্ত্র করা হলো, আপনার সৈনিকরা কেউ অস্ত্র বহন করবে না এবং কিছুক্ষণ পরে বেলুচ রেজিমেন্ট থেকে সৈনিকরা এসে আপনাদের অস্ত্রশস্ত্র নিয়ে যাবে। অধিনায়ক ছিলেন সাথে স্যার? অধিনায়ককে বললেন, অধিনায়ককে বললেন সকালবেলা। অধিনায়ক আমাদের সাথে ট্রেনিং এরিয়াতে ছিলেন না, তিনি যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করতেন। আমরা 2AC এবং অন্যরা মিলে এই ট্রেনিং পরিচালনা করতেন। তো সকালবেলা ব্রিগেডিয়ার দুরানি এসে আমাদেরকে নিরস্ত্র করার আদেশ জারি করার সাথে সাথে সৈনিকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সৈনিকেরা মনে করলো যে নিশ্চয়ই তাদের খারাপ মতলব আছে, নতুবা সৈনিকের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া অত্যন্ত অবমাননাকর। এবং বিশেষ করে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, বাঙালিদেরকে দাবিয়ে রাখার যে একটা চক্রান্ত, গত 25 বছরের যে 24 বছরের যে বঞ্চনা, বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হয়েও যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাধ্য হয়েছে তারা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের জন্যে, সব কিছু মিলিয়েই এবং সবশেষে রাজনৈতিক অধিকার না দেওয়ায় দেশ শাসনের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যে অধিকার পেয়েছিল বাঙালিরা, সেটিও না দেওয়ার ফলেই এই বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথে আমাদের সৈনিক অন্য 4টি ব্যাটালিয়ন ইতিমধ্যে বিদ্রোহ করেছে। আমরা সর্বশেষ 1ম ইস্ট বেঙ্গল এই রেজিমেন্টের সিনিয়র মোস্ট ব্যাটালিয়ন, যারা 65 সালে লাহোর রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বেশি সাহসিকতা পদক
সিতারা, জুরত ইত্যাদি সব পেয়েছে। সেই কারণে সাথে সাথে স্পন্টেনিয়াসলি আমাদের সৈনিকরা বিদ্রোহ করে। আমাদের সৈনিকরা কোদ ভেঙে অস্ত্র হাতে নিয়ে তারাই আমাদের পাশে একটা ইঞ্জিনিয়ার কোম্পানি ছিল, তাদের উপরে, পাঞ্জাবিদের উপরে প্রথম গুলি বর্ষণ শুরু করে। পাকিস্তানিরা ইতিমধ্যে তারা জানে যে অন্যান্য জায়গায় বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, তারা আমাদের বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল এবং সাথে সাথে তারা 3 দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলে প্রস্তুতি নেয়, আমাদের উপর মর্টার ফায়ার করে এবং আমাদের উপর আক্রমণ পরিচালনা করে। ইতিমধ্যে আমাদের অফিস এলাকার চারিদিকে আগে থেকেই ট্রেঞ্চ খনন করা ছিল এবং আমাদের সৈনিকেরা দ্রুত ট্রেঞ্চে নেমে প্রত্যেকটি আক্রমণ প্রতিহত করে। এমন সময় আমার কাছে দৌড়ে এসে আমার যে অর্ডারলি ছিল সে দৌড়ে এসে 7:30টার সময় আমাকে বলে, স্যার আমাদেরকে তো নিরস্ত্র করা হয়েছে। আমি সদ্য ঘুম থেকে এসেছি, আমার রুমেই একজন সেকেন্ড লেফটেন্যান্ট থাকতো বাঙালি, সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, কুমিল্লা বাড়ি। আমি আনোয়ারকে বললাম যে আনোয়ার রেডি হও, আমাদের ব্যাটালিয়ন ডিজার্ভ করেছে, চলো তাড়াতাড়ি অফিসে যাই। পাশে 2টা রুমে আরও 4 জন পাঞ্জাবি অফিসার ছিল, তাদেরকে বললাম যে আমাদের ব্যাটালিয়নকে ডিজার্ভ করা হয়েছে, চলো আমরা অফিসে যাই। ও বেচারাও কিছু জানতো না, জুনিয়র অফিসার। তো আমরা ওই তাদের 4 জন এবং আমরা 2 জন 6 জন দ্রুত গতিতে ইউনিফর্ম পরে অফিসের দিকে গেলাম। অফিসে যেতে আমাদের মিনিট 15 সময় লেগেছে, দৌড়ে আমরা গেলাম দ্রুত গতিতে হেঁটে এবং দৌড়ে। অফিসে ঢোকার সাথে সাথে গোলাগুলি শুরু হয়ে গেল। এই পরিস্থিতিতে আমরা সৈনিক হিসেবে আমাদের প্রথম যেটা অবভাইস সিওর কাছে যাই, আমি কমান্ডিং অফিসারের কাছে গেলাম, দাঁড়িয়ে বললাম, স্যার আমরা কি করব। তখন দেখলাম যে সিও একেবারেই বিপর্যস্ত, তার 2 চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, উনি হাই হুতাশ করছেন যে কি হলো, এখন কি হবে, এখন কি হবে। তিনি আমাদেরকে কোনো নির্দেশ দিলেন না। আরও পাঞ্জাবি অফিসার তার রুমে বসা ছিল। আমি একটু পরে যখন দেখলাম গোলাগুলি শুরু হচ্ছে, আমাদের আশেপাশে দেয়ালে এসে গুলি লাগছে, তখন আমি অফিস রুম থেকে বেরিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম যে বাইরে কি হচ্ছে। বাইরে যাওয়ার পর দেখলাম যে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমাদের সাধারণ সৈনিকেরা, জেসিওরা, তারা 7-8 জন দৌড়ে আমার কাছে আসলো। এসে একজন বলে, স্যার অনুগ্রহ করে বসেন। আমি বসলাম একটা গুড়ির, কাঠের গুড়ির উপরে গাছের নিচে। সেই সুবেদার আমাকে বলতেছে, স্যার আজকে আমাদের রেজিমেন্টের শেষ দিন। এই পল্টনে আমি 25 বছর চাকরি করেছি, আমার রিটায়ারমেন্ট 1 সপ্তাহের মধ্যে। আজকে যদি আপনি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে এই ব্যাটালিয়ন এখানেই শেষ, আমাদের ইতিহাসের সমাপ্তি। গৌরবময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে সাথে বাঙালিদের ভাগ্য জড়িত। আমরা বিদ্রোহ করেছি, আপনি আমাদের নেতৃত্ব দেন। আমি বললাম যে আমি কেন, কমান্ডিং অফিসার আছে বাঙালি, তার কাছে যান। বললো তার কাছে গিয়েছিলাম, তাকে সকালবেলা বলেছি, কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমি বললাম আচ্ছা আমি আবার যাচ্ছি। আমি আবার সিওর কাছে গেলাম, বললাম স্যার এইভাবে তারা আক্রমণ করছে, আমাদের বসে থাকার কোনো অর্থ হয় না, আপনি নির্দেশ দেন আমরা কি করব। তিনি একটা কিছু বলার উদ্যোগ নিয়েছেন, কিন্তু সাথে আরও 4 জন পাঞ্জাবি অফিসার বসে আছে। আমাদের 2IC মেজর ইকবাল কুরেশি টেলিফোনে পাঞ্জাবি ভাষায় ব্রিগেড মেজরের সাথে কথাবার্তা বলছেন। তো এইসব দেখে এই পরিবেশে উনি আর আমাকে কিছু বললেন না। আমি মিনিট খানেক দাঁড়িয়ে থেকে আবার আমার অফিসের বারান্দায় আসলাম। একটা গাছের একটা থামের আড়ালে দাঁড়িয়ে, চারিদিকে গোলাগুলি চলছে। আমি একটা থামের আড়ালে কভার নিয়ে চিন্তা করলাম যে আমি কি করব, আমি কি বিদ্রোহীদের সাথে যোগ দেব না কমান্ডিং অফিসারের সাথে, এই 5 জন অফিসারের সাথে অফিস রুমে বসে থাকবো। মিনিট খানেক চিন্তা করে আমি ভাবলাম যে যা হোক আমি সৈনিকদের সাথেই থাকবো, যুদ্ধে বিদ্রোহ হোক কিংবা যাই কিছু হোক, সৈনিকদের নেতৃত্ব দেওয়াই এখন আমার দায়িত্ব। আমি আবার সেখানে ফিরে গেলাম। আমি ইতিমধ্যে অনেক অফিসার, জেসিও, তারা সেখানে জড়ো হয়েছে, গোলাগুলি চলছে। শত্রুর 4-5টি আক্রমণ ইতিমধ্যেই আমরা ব্যর্থ করেছি, আমাদেরও 5-6 জন ইতিমধ্যে হতাহত হয়েছে। আমি তাকে বললাম যে যুদ্ধ হবে, আমার নির্দেশে যুদ্ধ হবে, কমান্ডিং অফিসার এখন আর এখানে আসতে পারবেন না। আমি বলছি যেভাবে নির্দেশ দেব সেভাবে আপনাদেরকে জীবন বাজি রেখে যুদ্ধ করতে হবে। তখন আবার নতুনভাবে তারা খুবই উজ্জীবিত হলো, একজন অফিসার অন্তত পাওয়া গেছে। সেই জন্য তারা নতুনভাবে, আমি আবার সেই আমাদের সৈনিকদেরকে বিন্যাস করলাম, মেশিন গান ইত্যাদি ওয়েপন কোথায় লাগাতে হবে। মোটর আমরা বের করতে পারিনি, পকেটে কিছু অ্যামুনিশন নিয়ে বেরোয় এসেছি। আমি সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ারকে আবার অফিসের কাছে গিয়ে ইশারা করে ডেকে আনলাম। আনোয়ার বাইরে আসলো, আমি বললাম যে তুমি কি করবো, আমি তো বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছি, বিদ্রোহীদের সাথে আছি, তুমি কি করবো। বললো স্যার আমি তো আপনাদের সাথে আছি। তখন তাকেও একটা এলাকাতে একটা LNG গ্রুপ দিয়ে পাঠালাম। ভিতরে 8 ঘন্টার যুদ্ধ হলো। 8 ঘন্টার যুদ্ধের পর বিকালে আমাদের অ্যামুনিশন শেষ। তখন চিন্তা করলাম যে এখন আর এইভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি এই যে সৈনিকদের মধ্যে সিনিয়র যাদেরকে ডাকলাম, ডেকে বললাম যে আমাদের এখন ছোট ছোট গ্রুপে বেরিয়ে যেতে হবে,
তুমুল গুলিবৃষ্টির মধ্যে হলে 3 দিকে তারা আক্রমণ করছে। আমরা তাদের দেখতে পাচ্ছি চতুর্থ দিকটা খোলা মাঠ, লং রেঞ্জের পাশে, সেই জায়গাটা তারা ফায়ার দিয়ে, মেশিন গান ফায়ার দিয়ে কভার করেছে। তো আমাদের বেরোতে হলে ওই গুলিবৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে বেরোতে হবে। তখন আমি সৈনিকদেরকে বললাম ছোট ছোট গ্রুপে এই কাছের এই গ্রাম থেকে আমরা চৌগাছা আমাদের একত্র হওয়ার স্থান বা আরভি, সুতরাং এই ছোট ছোট করে তাদেরকে বের হওয়ার নির্দেশ দিলাম। আমরা সেই গ্রুপে ছোট ছোট গ্রুপে বের হয়ে যাচ্ছি এবং কাছেই একটি গ্রাম ছিল। ফাঁকা মাঠটা পার হয়ে যখন গ্রামের মধ্যে খিতিব দিয়া গ্রামে প্রবেশ করলাম, সেখানে দেখি হাজার হাজার ছাত্র, যুবক, সাধারণ মানুষ দা, খন্তা, কুড়াল এগুলা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার, জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং আমাদেরকে বুকে জড়িয়ে ধরছে। তাদের কাছ থেকে জানতে পারলাম ইতিমধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 4টি ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে এবং এইভাবেই আমাদের যশোর ক্যান্টনমেন্টের বিদ্রোহের ঘটনাটি আপনাকে জানালাম। অনেক ধন্যবাদ স্যার, আপনার এই ভেরি ইন্টারেস্টিং ফর নিউ জেনারেশন। বিশেষ করে বর্তমান প্রজন্ম এই ঘটনাগুলো জানে না অথবা জানানো হয়নি তাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, পুনরায় স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা ছিলাম মুক্তিযুদ্ধে 1971 সালে, সেই বীরত্বপূর্ণ গাথা জানিয়ে মুক্তিযুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। শ্রদ্ধেয় স্যার, আপনারা প্রাণ করে যুদ্ধ করলেন দীর্ঘ 9 মাস। এই 9 মাসে সংক্ষেপে আপনি একটু বলবেন স্যার, এই যুদ্ধের যে টার্মিনেশন অথবা কালমিনেশনের পয়েন্টে আপনারা চলে যাচ্ছেন, সেটা একটু যদি বর্ণনা করেন স্যার। 30 মার্চ তারিখে বিদ্রোহের পর সেই খিতিবিয়া গ্রামে প্রবেশ করে সেখানে সাধারণ মানুষকে দেখি যে তারা উন্মুখ হয়ে আছে, বলে সারা অস্ত্র দেন, যুদ্ধ করব। তাদের কাছ থেকে শুনতে পেলাম সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়ন মেজর জিয়ার নেতৃত্বে চট্টগ্রাম বিদ্রোহ ঘোষণা করেছে, অন্যান্য ব্যাটালিয়নও বিদ্রোহ করেছে। তখন এটি শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং উজ্জীবিত হলাম। আমার ধারণা ছিল যে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি। তো সারা দেশে যে এই ধরনের পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে, এটি জানতে পেরে আমি অত্যন্ত রিলিভড হলাম এবং আনন্দিত হলাম, উজ্জীবিত হলাম। তখন আমার সৈনিকদেরকে একত্র করলাম মাসলিয়া বিওপিতে, কাছে একটা বিওপিতে। আমার সাথে ছিল 200 সৈনিক, 9 জন জেসিও অফিসার, আমি একাই। ওই ক্যান্টনমেন্টের যুদ্ধে সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার শহীদ হন। তাকে আমরা নজরুল ইসলাম কলেজের সামনে হায়বতপুর এলাকাতে তাকে আমরা দাফন করি। মাসলিয়া বিওপিতেই আমার সাথে যোগাযোগ করে ভারতীয় বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেঘ সিং। তিনি 18 BSF এর কমান্ড্যান্ট ছিলেন। তিনি আমাকে পরামর্শ দিলেন যে এই মাসলিয়ার চাইতে যুদ্ধ করার জন্য ভালো জায়গা হলো যশোর বেনাপোল এক্সিসে। সেখানে গেলে একটা মেইন হাইওয়ে, বেনাপোল একটা ইন্টারন্যাশনাল চেকপোস্ট আছে, তো সেখানে গেলে আমাদের যুদ্ধটা আরও গতি পাবে। তাদের পরামর্শ মোতাবেক আমি ভারতের ভিতর দিয়ে, তখন অধিকাংশ এলাকা মুক্ত ছিল, আমি বেনাপোলের এলাকাতে গেলাম। এখানে কাগজ পুকুর নামে বেনাপোল থেকে 6 মাইল ভেতরে যশোর ক্যান্টনমেন্টের দিকে কাগজ পুকুর গ্রামে আমি আমার 200 সৈনিক নিয়ে রক্ষণব্যূহ স্থাপন করলাম। সেখানে বিডিআরেরও তৎকালীন ইপিআরের 200 সৈনিক তারাও আমার সাথে যোগ দেন। তো সেখানে আমি ট্রেঞ্চ করে রক্ষণব্যূহ নিলাম। আমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের যে ইন্টেগ্রাল ওয়েপন, সেই মোটর আমাদের ছিল না, শুধু LMG রাইফেল ইত্যাদি ছিল, কিন্তু সৈনিকদের মনোবল ছিল অত্যন্ত তুঙ্গে। এ সময় ইতিমধ্যে অন্যান্য ব্যাটালিয়নও বিদ্রোহ করে এবং আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়া, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মুশারফ, ইতিমধ্যে তো 4 এপ্রিল তেলিয়াপাড়ায় সিদ্ধান্ত হলো, 10 এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্র সেখানে চূড়ান্ত হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। আপনিও যুদ্ধ করলেন এবং আপনি মেজর জিয়া, আপনি খুব সম্ভবত 1 নম্বর সেক্টরে আপনারা ছিলেন না? 8 নম্বর সেক্টর ছিল, 8 সেক্টর 8-এ যুদ্ধ করেছেন। যুদ্ধের একটা চূড়ান্ত পর্যায়ে আপনারা নিয়ে গেলেন দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, যখন বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেছে দেশ। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে ফেললো, সমস্ত দেশই প্রায় মুক্ত অঞ্চল হিসেবে গড়ে উঠলো। হঠাৎ করে 3রা ডিসেম্বর ইন্ডিয়া যুদ্ধ ঘোষণা করলো এবং কয়েকদিনের মধ্যে তারা ঢাকা পৌঁছে গেল বিনা বাধায়, এবং বিনা বাধায় তাদের মাধ্যমে তারা পরাজয়ের যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, তারা সেটাতে অংশগ্রহণ করলো। যুদ্ধ তারা করেছে এবং বিজয়ী দেশ হলো ইন্ডিয়া। এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন স্যার, যে এই ইন্ডিয়া যদি হস্তক্ষেপ না করতো তাহলে কি আমাদের বিজয় হতো না? 71-এর মুক্তিযুদ্ধ ছিল বাঙালির এক মহা গৌরব।
সে সময় আমার সাথে 200 সৈনিক ছিল, কিন্তু কর্নেল ওসমানী আমাদের প্রধান সেনাপতি তিনি বেনাপোলে এসে আমাকে বললেন যে তুমি আরও 600 ছাত্রকে রিক্রুট করো তোমার ব্যাটালিয়নের জন্য, এটিকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হিসাবে রূপান্তরিত করো। আমি আমার আশেপাশে যুদ্ধরত থাকা অবস্থাতেই বেনাপোল এবং আশেপাশে এলাকার থেকে 600 ছাত্রকে আমার ব্যাটালিয়নের জন্য রিক্রুট করি। এইভাবে বাংলাদেশে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে 5টি ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে তারা সবাই শত শত হাজার হাজার ছাত্রদেরকে নিজেদের সেনা দলে অন্তর্ভুক্ত করেছে এবং তারা বীর বিক্রমে যুদ্ধ করেছে। সারা জাতি ছিল অত্যন্ত উত্তেজিত, প্রতিরোধ পরায়ণ এবং পাকিস্তানিদের গণহত্যার একটি জবাব দেওয়ার জন্য তারা সবাই জীবন বিপন্ন করে যুদ্ধ করতে এসেছে। তাদের যে মানসিক যে শক্তি ছিল এর সাথে অন্য কোনো কিছু তুলনা হতে পারে না। এই পর্যায়ে ভারত আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে খাবার দাবার লজিস্টিক সাপোর্টও আমাদেরকে দিয়েছে। এরপরও 8 মাস আমরাই যুদ্ধ করেছি। এই 8 মাসের যুদ্ধের ফলে পাক বাহিনী হীনবল হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় এই যে দেশাত্মবোধে উজ্জীবিত সৈনিকেরা, যাদের মধ্যে অধিকাংশ ছাত্র সদ্য ট্রেনিংপ্রাপ্ত সৈনিকরা, তারা যেভাবে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে এবং পাক বাহিনীকে পর্যুদস্ত করেছে, একে পাকিস্তানি বাহিনী অনেক নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। এই পর্যায়ে যখন তাদেরকে একেবারে নরম করে নিয়ে এসেছি, যাদের যখন মনোবল একেবারে গোড়ালির নিচে, তারা আত্মসমর্পণ কিছুদিন পরেই করতো, এই ধরনের মনোভাব তাদের মধ্যে ছিল। তাদের মধ্যে চিন্তা ছিল যে কেন আমরা এই যুদ্ধ করছি, যেখানে সাধারণ মানুষ আমাদেরকে চায় না, মানুষ আমাদেরকে শত্রু ভাবে, আমরা কেন বাংকার থেকে বেরোতে পারি না, এই ধরনের একটা পরিস্থিতিতে কেন যুদ্ধ করছে, এই ধরনের চিন্তা ভাবনা যখন তাদের মাথায় উদ্রেক হয়েছে, সেই সময় পাকিস্তানি বাহিনী দেখলো যে এইটাই ভারতীয় বাহিনী দেখলো এটাই সুবর্ণ সুযোগ। এখন তাদের মোরাল অনেক লো এবং সময়ও শীতকাল এসেছে, তো এই সময় যুদ্ধে অংশগ্রহণ করলে সহজেই পরাভূত করা যাবে পাকিস্তানি বাহিনীকে। তারা এই যে যুদ্ধে অংশগ্রহণ করেছে এটা মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য নয়। তখন আমরা এটি বুঝতে পারিনি, প্রকৃতপক্ষে চিরশত্রু পাকিস্তানকে ঘায়েল করার জন্য, হীনবল করার জন্যই তারা এই 3রা নভেম্বর তারিখে এই যুদ্ধে অংশগ্রহণ করে, 3রা ডিসেম্বর তারিখে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলে এবং প্রত্যেকটা সেক্টরে তারা পাকিস্তানি বাহিনী যা ছিল তার চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী ছিল। সংখ্যায়, অস্ত্রশস্ত্র সব দিক দিয়ে ভারতীয় বাহিনী অনেক বেশি শক্তিশালী ছিল। তাদের আর্টিলারি, কামান, ট্যাঙ্ক সব কিছু নিয়ে তারা এসেছে এবং তাদের এই আক্রমণের না করলেও আমরা আগামী 6 মাসের মধ্যে হয়তো দেশকে স্বাধীন করতে পারতাম। কিন্তু তারা দেখেছে যে এই কৃতিত্বটি নেবার জন্য এর আগে আমরা জীবন দিয়েছি, হাজার হাজার ছাত্র দেশাত্মবোধক একটা জাতীয় যুদ্ধে লিপ্ত হয়েছে। একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে, কোনো জাতির সাথে যুদ্ধ করতে পারে না। পাকিস্তানি বাহিনী বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই কারণে তাদের পরাজয় ছিল নিশ্চিত। সুতরাং আমরা তাদেরকে অবশ্যই পরাজিত করতে পারতাম, জনগণের সাপোর্ট তাদের কাছে ছিল না। এই সুযোগ নেবার জন্য এবং চিরশত্রু পাকিস্তানকে দমন করার জন্য এই সুযোগে তারা এবং তাদের রাষ্ট্রীয় চিন্তা ভাবনা, তাদের স্বার্থের জন্যই তারা আমাদের এই যুদ্ধে তারা শেষ পর্যায়ে এসে অংশগ্রহণ করেছিল। বিনা যুদ্ধে মেদিনী জয়ের মতো। 3রা ডিসেম্বর তারা প্রত্যেকটি সেক্টরে অনেকখানি ট্যাঙ্ক সহ তারা অংশগ্রহণ করলো। ইতিমধ্যেই পাকিস্তানিরা হীনবল, তাদের অনেক ক্যাজুয়ালিটি ইতিমধ্যে হয়ে গিয়েছে। প্রথম সুযোগেই তারা পলায়ন শুরু করলো। এই সময় বাংলাদেশের 18টি জেলা ছিল, একটি মাত্র জেলা একক প্রচেষ্টায় মুক্তিবাহিনী দখল করেছে, সেটা হলো সিলেট জেলা। জেড ফোর্স মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সিলেট দখল করে 15 ডিসেম্বর তারিখে আমি এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলাম। আমি সিলেট এমসি কলেজে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘন্টা যুদ্ধে পাক বাহিনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। আমার একজন প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরুত্তম এখানে শহীদ হন। আমার 2টা মেশিন গান ডিটাচমেন্ট তারাও সকলে শহীদ হয়। ভয়াবহ যুদ্ধের শেষ পর্যায়ে আমি একটা বিমান আক্রমণের জন্য অনুরোধ পাঠাই বেতার সেটের মাধ্যমে। তখন একটি ভারতীয় বিমান এসে প্রিন্সিপালের বাসায়, এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে বাংকারগুলো ছিল সেগুলো রকেট মেরে ধ্বংস করে দেয় এবং জুলাই মাসে জেড ফোর্স গঠিত হয়েছিল 1ম, 3য় এবং 8ম ইস্ট বেঙ্গলের সমন্বয়ে। এর কমান্ডার ছিলেন বিখ্যাত মেজর জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। এবং আমার ব্যাটালিয়ন 1ম ইস্ট বেঙ্গল যেমন 71 সালে 65 যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে, আমার এই মুক্তিযুদ্ধেও 1ম ইস্ট বেঙ্গল সবচেয়ে বেশি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ইত্যাদি অনুরোধ করে। আমাদের প্রায় 200 সৈনিক শহীদ হয় সম্মুখ যুদ্ধে, 3 জন অফিসার সহ। এবং এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত ভাগ্যবান মনে করি। আপনি তো বীর
বিক্রম নয়, বীর উত্তম রিকমেন্ডেড ছিলেন স্যার। আমি কাগজপত্র দেখেছি সেনা সদরে আপনার, যে জিয়াউর রহমান রিকমেন্ড করেছিলেন আমাকে বীর শ্রেষ্ঠের জন্য তিনি রিকমেন্ড করেছিলেন। করেছিলেন। ভুল কারণে, ভুলবশত বা একটি ভুলের কারণে, যেটি এখানে বলতে চাই না, আমাকে বীর বিক্রম দেওয়া হয়েছে। বাট দেশ স্বাধীন হয়েছে, এটাই বড় পুরস্কার আমাদের অবশেষে জন্য। আমরা বলতে পারি ইন্ডিয়া বিনা যুদ্ধে মেদিনী জয়ের মতো কাজ বলতে করেছে। পারেন। আমরা স্যার এখন আপনার কাছে আসবো 36 জুলাই আন্দোলনে, বিপ্লব যেটা ছাত্র জনতা অগ্রণী ভূমিকা পালন করেছে, দেশের আপামর জনসাধারণ এর পিছনে ছিল। জীবন দেয়ার যে আপনার সেই মুক্তিযুদ্ধে যেমন জীবন দিতে তারা প্রস্তুত ছিল আমাদের দেশবাসী, একইভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা অকাতরে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে জীবনও দিল। প্রায় 1,500-এর উপরে তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে, 40,000-এর মতো আহত হয়েছে। এর মধ্যে তো 16 মাসে গুম, খুন, হত্যা, রাহাজানি, অত্যাচারের সীমাহীন এক তাণ্ডব চলেছে দেশে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বলি, বিচার বিভাগ বলি, শিক্ষা বলি, আইন শৃঙ্খলা বলি, হেন কোনো সাইট নাই যে শেষ করে দিয়েছে। এই জুলাই বিপ্লবের এখন সময় চলছে স্যার। এখন আজকে এই জুলাইয়ের একটা অংশ, এই পর্যায়ে এসে আপনি কি মনে করছেন স্যার, এই জুলাই বিপ্লবের ক্রেডিট এবং এটা তাদের যে আশা নিয়ে এই বিপ্লবটা করেছে সেটা কতটুকু আমরা অর্জন করতে পারছি? 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। যুদ্ধ শেষ হলো, আমরা যার পেশায়, ছাত্ররা স্কুল কলেজে চলে গেল, আমরা সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন ক্যান্টনমেন্টে যার ইউনিটে যোগদান করলাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ দল তারা ক্ষমতায় গেল। আমরা সবাই আশা করেছিলাম তারা নতুনভাবে দেশ গড়বে, মুক্তিযুদ্ধের আদর্শসমূহ বাস্তবায়িত হবে। কিন্তু দেখা গেল যে গণতন্ত্রকে ক্রমেই তারা দূরে সরিয়ে দিল। শেষে একদলীয় বাকশাল ব্যবস্থার প্রবর্তন করা হলো এবং একসময় এই সরকারও গণরোষে পতন হলো এই সরকারের। কয়েক বছর পর শেখ হাসিনার সরকার তারা নানা ধরনের অপকর্মের মাধ্যমে, নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতায় এলো এবং যেই জন্য মুক্তিযুদ্ধে দেশের জনগণ অংশগ্রহণ করেছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আপনি সঠিকভাবে বলেছেন, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, মানি লন্ডারিং করে তারা দেশের সম্পদ লুট করে বাইরে পাঠিয়েছে এবং বিরোধী দলগুলোর উপরে অসমীয় নির্যাতন করেছে। একসময় আমাকেও সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়েছিল 1976 সালে এবং আমিও একটি রাজনীতিতে অংশগ্রহণ করি এবং আমি আমার এলাকাবাসীর ভোলার জনগণের কাছে খুবই কৃতজ্ঞ। তারা আমাকে পরপর 6 বার জাতীয় সংসদে নির্বাচিত করেছে এবং বিএনপি, আমার কমান্ডার, যুদ্ধকালীন কমান্ডার জিয়াউর রহমানের দল বিএনপিতে আমি যোগদান করি এবং আমাকে 2 বার বেগম খালেদা জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। কিন্তু আমাদের সেই যে মুক্তিযুদ্ধে যেসব লক্ষ্য নিয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই সব লক্ষ্য অর্জিত না হয় আমাদের সকলের মনেই বিরূপ ধারণা। এইভাবে জুলাই এবং আগস্ট মাসে, 2024-এর আগস্ট মাসে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং ছাত্র জনতা, সাধারণ মানুষ এই শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথে নেমে আসে এবং অভূতপূর্ব এক গণ আন্দোলনের সৃষ্টি করে। এই ধরনের গণ আন্দোলন অতীতে বাংলাদেশের মানুষ কখনোই দেখেনি এবং এই আন্দোলনের তোড়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এবং এখন ধীরে ধীরে যত কাহিনী বের হয়ে আসছে, প্রতিটি প্রতিষ্ঠান তারা যেভাবে ধ্বংস করেছে, দেশের সম্পদ যেভাবে বিদেশে পাচার করেছে, যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করেছে, এক কথায় এই যে অবর্ণনীয় অত্যাচার সীমাহীন। এমনকি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনও বলেছেন যে শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ড সমূহ সংঘটিত হয়েছে এবং বিরোধী দলকে দমন করার জন্য যে হিংসাত্মক পদ্ধতি তারা ব্যবহার করেছে, রাষ্ট্রীয় বাহিনী সমূহকে ব্যবহার করেছে, পৃথিবীর ইতিহাসে এর নজির নেই। আমি কৃতজ্ঞতা জানাতে চাই ছাত্র, যুবক এবং তাদের অভিভাবকদেরকে, যারা পুত্রকন্যাদেরকে সাথে নিয়ে, ছাত্রদের অভিভাবকরা ছাত্রদের সাথে রাজপথে নেমে এসেছেন। অভূতপূর্ব এক আন্দোলন। এই আন্দোলনে প্রায় 1,500 লোক শহীদ হয়েছে। আমার দল বিএনপির 488 জন নিরীহ মানুষ শহীদ হয়েছে। আমার থানার নাম হলো লালমোহন। এই থানায় 11 জন শহীদ হয়েছে, যাদের একজনও ছাত্র না। এরা মুদি দোকানদার, তরকারি বিক্রেতা, রিক্সাওয়ালা, এই ধরনের সাধারণ খেটে খাওয়া মানুষ। তারাও রাজপথে নেমে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং স্বৈর শাসককে বিতরণ করার যে আন্দোলনে তারা একতাবদ্ধভাবে যে ইতিহাস সৃষ্টি করেছে, এটির জন্য আমরা যুগ যুগ ধরে গৌরব বোধ করব। জুলাই 36-এ শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি স্যার। নিশ্চয়ই তাদের যে আশা ভরসা যাতে আমরা
ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করতে থাকবো। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। শ্রদ্ধেয় স্যার, এত বড় একটা গণ আন্দোলন বা বিপ্লব, অভ্যুত্থান যাই বলি না কেন, পরিবর্তন তো হলো। ডক্টর ইউনূস 8 অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন এবং 53টা মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে কয়েকজন উপদেষ্টাদের দ্বারা। সেই উপদেষ্টাদেরকে নিয়েও জনগণ সন্তুষ্ট নয় তাদের কাছে। এর মধ্যে শুরু হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং যেটা আশা করা যায়নি। 143 জনকে এই কয়েক মাসে তারা হত্যার শিকার হয়েছে। এখানেও নারী নির্যাতন হচ্ছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। এই প্রসঙ্গে আপনার প্রাথমিকভাবে আপনার কাছে জানতে চাচ্ছি, কেন এই অবস্থা হলো স্যার? জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, জি স্যার। এটি এক গৌরবময় ঐতিহ্য। এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাদের এই ত্যাগের ফলেই আজকে আমরা আবার স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করতে পারছি। এ সময় আমরা অপেক্ষা করেছিলাম যে গণতন্ত্র দ্রুত প্রতিষ্ঠিত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং শেখ হাসিনা যেভাবে দেশের অর্থনীতিকে ক্ষতবিক্ষত করে গিয়েছে, সেখান থেকে মুক্ত হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর একটি সমাজ দেখতে পাবো। প্রফেসর ইউনূস একজন খ্যাতনামা ব্যক্তি, তার প্রতি আমাদের সকল শ্রদ্ধা রয়েছে, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ, এদের মধ্যে এরা কেউই অতীতে এই হাসিনা বিরোধী যে আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেরকে কোনো ভালো ভূমিকায়, প্রতিবাদী ভূমিকায় আমরা দেখতে পাইনি। এদের অনেকেই বিদেশ থেকে এসেছে। তো যাই হোক, তবু আশা করেছি যে তারা এই দেশকে আবার সঠিক পথে নিয়ে আসবেন, গণতান্ত্রিক পথে নিয়ে আসবেন এবং দেশকে ঐক্যবদ্ধ করবেন। ইতিমধ্যে সংস্কারের জন্য বিভিন্ন কথাবার্তা চলছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক বিভেদ বিভিন্ন জায়গায় মাথাচাড়া দেওয়া হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। আমি মনে করি যেখানে সেনাবাহিনীকে যদি আরও পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, সেনাবাহিনীর সাথে এই সেনাবাহিনী এই দেশকে স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ শুরুই করেছে সৈনিকেরা। তারা উদ্যোগ না নিলে এই দেশ কখনোই স্বাধীন হতো না। তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। সুতরাং এই সেনাবাহিনীকে আস্থায় নিয়ে তাদেরকে দেশ গঠনের কাজে আরও লাগানো যেতে পারত এবং আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করার জন্যে এবং সকল প্রকার এই সন্ত্রাসী কার্যক্রম দূরীভূত করার জন্যে সেনাবাহিনীকে আরও কনফিডেন্সে নিয়ে তারা আরও ভালোভাবে লাগানো উচিত বলে আমরা মনে করি। তারা অতীতে এই দেশের জন্য সকল সংগ্রামে এগিয়ে এসেছে, এখনও তাদের কাছ থেকে পূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না এবং যেই কারণে তাদের কেমন যেন উইথড্রন, রিস্ট্রেইনড আমার মনে হয়। দেখতে পেলাম যে ছাত্রলীগ তারা একটি রাজনৈতিক দল কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে। এই আওয়ামী লীগ একটি ঘৃণিত দল, তাদের নেতারা পলাতক, তারা এই দেশকে ধ্বংস করে গিয়েছে। এখন কিভাবে তারা সাহস করে স্বাধীনতাকামী ছাত্র যুবকদের উপরে আক্রমণ করার? এটি সম্ভব হয়েছে তার কারণ যে এখনও দেশের প্রশাসন ব্যবস্থায় সেই শেখ হাসিনার দোসররাই রয়ে গিয়েছে এবং প্রকৃতপক্ষে অ্যাডমিনিস্ট্রেশন সেই হাসিনার যারা এই 16 বছর অত্যাচার নির্যাতন করেছে, শিশু হত্যা করেছে, মানি লন্ডারিং করেছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে প্রফেসর ইউনূস সাহেব এই দেশকে এগিয়ে নিতে পারবেন না। এই ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পুলিশ বাহিনী একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে, বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয় নাই। যে কারণেই এই দুর্বৃত্তরা এখনও সাহস করে, যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে জুলাই আগস্টে, তাদেরকে হত্যা করতে তারা পিছপা হচ্ছে না। এই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের যে দুর্বলতা, সেটি দূর করতে পারে তিনি যদি সামরিক বাহিনীর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকেন, তাদেরকে সঠিকভাবে কাজে লাগান। দেশপ্রেমিক এই বাহিনী নিশ্চয়ই জনগণের পাশে সবসময় থাকবে। অতীতেও এই দেশের স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি সংগ্রামে আপৎকালীন সময় তারা জনসংগ্রামের পাশে ছিল, আগামী দিনেও এই সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। সুতরাং এখনই প্রকৃষ্ট সময় সকল ধরনের স্বাধীনতা বিরোধী কার্যক্রম, বিশেষ করে আমাদের পাশের দেশ যে আধিপত্যবাদী শক্তি, যারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত, এই আধিপত্যবাদী শক্তির হাত থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। এবং এর মধ্যেও আমি মনে করি যে আমাদের দেশে ন্যাশনাল সার্ভিস চালু করা উচিত, আমাদের ছাত্র যুবকদেরকে সামরিক ট্রেনিং দেওয়া উচিত, যাতে করে তারা যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র কখনো আমাদের দিকে রক্তচক্ষুতে তাকায়, কখনো আমাদের প্রতি আগ্রাসী মনোভাব পোষণ করে, আমরা যেন স্বাধীনতা সার্বভৌমত্ব
সমুন্নত রাখতে পারি, সেজন্য আমাদেরও প্রস্তুতি নিতে হবে। 1971-এর ধারাবাহিকতায় সেই সময় ছাত্র, যুবক, সাধারণ মানুষ যে সাহস দেখিয়েছে, আমরা সেই ধরনের একটি পরিস্থিতি যে যেতে চাই, আমরা প্রিপেয়ার থাকতে হবে। এবং বিশেষ করে গণতন্ত্র না থাকার কারণে আমাদের সবাই চায় একটা নির্বাচিত সরকার। এদেশে উন্নয়নের জন্য নির্বাচিত সরকার অবশ্য প্রয়োজনীয়। সংস্কারের যে প্রচেষ্টা নিচ্ছে, মূল বিষয়টা তো সবাই ঐক্যমত হয়ে গিয়েছে। যেমন একটি তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই প্রয়োজন, এবং আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান প্রয়োজন, এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা গণতান্ত্রিক ব্যবস্থাই অনুসরণ করব। সুতরাং এখন দ্রুত একটি সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তারপর এই নির্বাচিত সরকারের মাধ্যমেই আমরা চেষ্টা করব যাতে করে জুলাই আগস্টে যারা এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা অঙ্গহানি যাদের হয়েছে, যারা পরিশ্রম করেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আবার প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছি, সুতরাং তাদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। সেই জন্য আমরা অবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন, এবং এই যে সংস্কারের জন্য বেশি সময় করার প্রয়োজন নেই। কারণ এই সংস্কার করতে গিয়ে ধীরে ধীরে মতভেদ এবং রাজনৈতিক দলসমূহ নিজেদের ইচ্ছাই অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে সুযোগ নিচ্ছে পতিত সরকার। যে কারণে আজকে আমরা দেখতে পেলাম বা সাম্প্রতিককালে এই যে গোপালগঞ্জে যে এভাবে তারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে, তারা ছাত্রদের উপরে আক্রমণ করেছে। সুতরাং এদেরকে সঠিকভাবে যদি দেশকে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে, এবং একটি নির্বাচিত সরকার অবশ্য প্রয়োজন। এই দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য নির্বাচিত সরকার চায়, বাইরে যারা বিনিয়োগকর্তা তারা সবাই চায়। সুতরাং আমরা এই দেশে গণতন্ত্রের জন্য 71 সালে লড়াই করছি, এখনও সেই গণতন্ত্র পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমরা একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে দেখতে চাই। সেজন্য প্রফেসর ইউনূসের কাছে আমাদের অনুরোধ থাকলো, তিনি দেশবাসীকে যেন ঐক্যবদ্ধ করেন। কোনো ধরনের বিভেদ সৃষ্টির সুযোগ নেই। রাজনৈতিক দলে আলাদা মতাদর্শ থাকতে পারে, সেই জন্যই তো, নইলে তো সবাই একই দল করতো। সুতরাং যার যার মতাদর্শ যদি তাকে বাস্তবায়িত করতে হয়, তাহলে তারা নির্বাচনী ইশতেহারে তারা বলুক, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তাদের যে পরিকল্পিত সংস্কার করার যে লক্ষ্য তাদের আছে, সেটি জনগণের ম্যান্ডেট নিয়ে তারা বাস্তবায়িত করুক, এটাই আমরা চাই। স্যার, আপনার এই ক্ষেত্রে এসে আমরা তো পুরো জিনিসটা ডক্টর ইউনূসের কাছে চাপিয়ে দেওয়ার আমাদের প্রবণতা আছেই, কিন্তু আপনি কি মনে করেন না বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক দলগুলো এবং সকল অন্যান্য সংস্থাগুলো যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে একত্রে যুদ্ধ করেছে বলা চলে, 5ই আগস্টের পরে তাদের এই অনৈক্যটা কেন সৃষ্টি হলো? যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঐক্যের, সেখানে বিএনপি একটা বৃহৎ দল হিসেবে, বড় ভাই হিসেবে এই ঐক্যটা ধরে রাখতে কি ব্যর্থ হয়েছে স্যার? এটার কারণ হলো যে রাজনৈতিক দলসমূহের প্রাথমিক লক্ষ্য থাকে সবাই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। নির্বাচনের মাধ্যমে হলে ভালো, না হলে নির্বাচন ছাড়াই যেতে চায় অনেক দল। সুতরাং এখন বিএনপি তো প্রথম থেকে নির্বাচনের কথা বলে এসছে, আমরা নির্বাচনের জন্য তাকিয়ে রয়েছি। কিন্তু কিছু কিছু দল যারা নির্বাচনের মাধ্যমে যাওয়ার কোনো ক্ষমতা নাই, তাদের জাতীয় ভিত্তিতে সেই পরিচিতিও নাই, তাদের দলের সেই সাংগঠনিক শক্তিও নাই, তারা নানা ধরনের দাবি দাওয়া দিয়ে বা কিংবা সংস্কার প্রস্তাব দিয়ে এই সংস্কার আলোচনাকে দীর্ঘায়িত করতে চায়, যার ফলে মূল বিষয়ের উপরে 3-4টি বিষয়ের উপরে তো ঐক্যমত হয়ে গিয়েছে, প্রত্যেক বিষয়ে ঐক্যমত হওয়া এখন সম্ভব না। সুতরাং সেজন্য আমাদের একটা নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে সেটাই। আর হলো যে এই যে এখন যে 5ই আগস্টের যে ঐক্যটা অনেকটা যে দুর্বল হয়ে গিয়েছে আগস্ট বিপ্লবের পর, সেটার কারণ প্রত্যেক রাজনৈতিক দলেরই ক্ষমতায় যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা থাকে, ক্ষমতা থাকুক না থাকুক, সাংগঠনিক শক্তি জনপ্রিয়তা থাকুক না থাকুক, সবাই চায় ক্ষমতায় যেতে। কেউ চায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে, কেউ চায় নির্বাচন বিলম্বিত করে যে কদিন পারি। এখন যে এক্সট্রা ইম্পর্টেন্সটা পাওয়া যাচ্ছে, বা প্রশাসনে আমাদের যে লোকজন বসিয়ে দিয়েছি, বা নানান ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে ক্ষমতায় না গিয়েও, সেটা যতদিন দীর্ঘায়িত করা যায়, এইসবে নানা কারণে এইভাবে এই বিভেদটা দেখা যাচ্ছে। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনি দীর্ঘ 6 বার এমপি হয়েছেন স্যার, মন্ত্রী ছিলেন 2 বার। এই বিশাল অভিজ্ঞতা থেকে এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে স্যাক্রিফাইস, এখান থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো কি তাদের প্রার্থী নির্বাচনে এটাকে মাথায় রেখে কি প্রার্থী নির্বাচন করবে, যে সৎ, যোগ্য, আদর্শবান, ন্যায় নীতিপরায়ণ, দেশ প্রশাসন পরিচালনা করার সক্ষমতা এবং অবৈধ অর্থের মালিক নয়, বিভিন্ন ক্রাইটেরিয়া যেটা ইয়াং জেনারেশন তারা চাচ্ছে, এটা কি বড় দল আমাদের বিএনপি, আপনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন অন্যতম সদস্য,
এই ব্যাপারে কি বিএনপির কোনো ভালো সিদ্ধান্ত আশা করি আমরা? হ্যাঁ, আশা করতে পারেন। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যিনি সততা এবং দেশপ্রেমের জন্য জনগণের হৃদয়ে স্থায়ী আসন পেয়েছেন। বিএনপি এই শেখ হাসিনার এই পতন থেকে প্রত্যেক রাজনৈতিক দল শিক্ষা নিবে এবং বিএনপিও শিক্ষা নিবে, এবং আগামী দিনে যাতে করে এই শেখ হাসিনার পথে আমরা না হাঁটি, মানি লন্ডারিং, বিরোধী দলকে দমন, গণতন্ত্রকে হরণ করা, এসব থেকে দূরে থেকে, এবং আমরা চেষ্টা করব ভালো প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়ার জন্য, যারা জনগণের মধ্যে যাদের জনপ্রিয়তা আছে, যারা কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করে এবং জনকল্যাণের জন্য নিবেদিত, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। অন্যান্য দলও নিশ্চয়ই চেষ্টা করবে তাদের সাধ্যমতো, এবং বিশেষ করে মনের পিছনে তো ওই শেখ হাসিনার এক্সাম্পল তো রয়েই গিয়েছে। শেখ হাসিনার এই দৃষ্টান্ত থেকে আমরা সবাই শিক্ষা নেব, এটাই বলা যায়। তার মানে আপনি আশাবাদী যে আগামী ইলেকশনে বাংলাদেশ পেতে যাচ্ছে একটা যোগ্য সরকার এবং যোগ্য পার্লামেন্টারিয়ান, সেই ধরনের আপনার ওই যা নাচে গানেওয়ালা নায়ক নায়িকা থেকে বাদ দিয়ে একটা প্রফেশনাল আমরা সংসদ পেতে যাচ্ছি, এটা আশা করেন কি আপনি? ইনশাল্লাহ, কারণ ইতিমধ্যে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান যেমন ধ্বংস করেছে, জাতীয় সংসদ রাজনৈতিক অঙ্গনকেও ধ্বংস করেছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। তিনি ভারতে এখন পলাতক জীবনযাপন করছেন, এবং যেই কারণে তার পতন হয়েছে এটা তো সবাই আমরা অনুভব করি। যে রাজনৈতিক নেতা যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাকে একজন ব্যতিক্রমধর্মী পুরুষ হিসাবে পরিচিত হতে হবে। এলাকার জনগণের জন্য তার মনের দরদ থাকতে হবে, অত্যন্ত আন্তরিকভাবেই তিনি জনগণের সেবা করবেন, এই মনোভাব নিয়ে রাজনীতি আসবেন। দু পয়সা বানাবার জন্য রাজনীতি আসবেন না, এটাই আমরা আশা করি। সন্ত্রাসী এবং চাঁদাবাজ, মাদক দ্রব্য গ্রহণকারী, এই ধরনের দুর্নীতিবাজরা যেন আর না আসে, এবং সংসদ গান বাজনা করার জায়গা না, অবৈধ অর্থের মালিক, কালো টাকার মালিক। এবং নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে যে সুষ্ঠু নির্বাচন করার জন্যে, এবং নির্বাচন তো সাধারণত ডিসি এসপিরাই ভূমিকা নিয়ে করে, তাদেরকেও নিরপেক্ষ থাকতে হবে। শেখ হাসিনা সরকারকে যেভাবে অবৈধভাবে তারা রাতে ভোট নিয়ে নির্বাচিত করেছেন, সেই ধরনের টেন্ডেন্সি যাদের যেন তাদের মধ্যে না থাকে। এবং আরেকটি জিনিস, যে সেনাবাহিনী তো নির্বাচন পরিচালনা করে প্রত্যেকটি সেখানে, অতীতে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, তারা ভালো ভূমিকা রাখতে পারে না। শেখ হাসিনা আমলে যে 3টি নির্বাচন হয়েছে, সেখানে তারা উপযুক্ত ভূমিকা রাখতে পারে নাই। 2018 নির্বাচনে আমি বাড়ির মধ্যেই অবরুদ্ধ ছিলাম, ঘর থেকে বেরোতে পারিনি। সুতরাং কিন্তু সেনাবাহিনী তো এসব ব্যাপারে কিছু করে নেই। সুতরাং আমরা আশা করব যে সেনাবাহিনী একটা শক্তিশালী ভূমিকা রাখবে, এবং প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচনটা পরিচালনা করবে, এবং নির্বাচন কমিশন এমন একটি নির্বাচন দেশকে উপহার দিবে যা নিয়ে আমরা যুগ যুগ গর্ববোধ করতে পারি। শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, শ্রদ্ধেয় আমাদের পর্ষিয়ান রাজনীতিবিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন বীর মুক্তিযোদ্ধাকে। আমরা আশা করি আমরা আগামী দিন এই বাংলাদেশ একটি সুন্দর শান্তির বাংলাদেশ ফিরে পাবো। আল্লাহ হাফেজ।